আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারি সিদ্ধান্তে গণপরিবহন আগের ভাড়ায় ফিরলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শৃঙ্খলা ফেরাতে মালিক শ্রমিকদের সহযোগিতা চাইলেন মন্ত্রী। গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ জানালেন মির্জা ফখরুল। দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা। টিভির অনলাইনের জন্য আলাদা নিবন্ধন নিতে হবে, মূলধারার পত্রিকাগুলো পাবে অগ্রাধিকার জানিয়েছেন তথ্যমন্ত্রী। চূড়ান্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান নীল নকশা, টিআইবির বিবৃতি। সিনহা হত্যা মামলায় ১৫ দিনের রিমান্ডেও মুখ খোলেনি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ। পুলিশের মামলার ৩ সাক্ষী আবারও ৩ দিনের রিমান্ডে। দুর্নীতি ও ভারতে টাকা পাচারের অভিযোগে ডাক বিভাগের ডিজিকে দুদকে জিজ্ঞাসাবাদ। আলোচিত পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি সিদ্ধান্তে গণপরিবহন আগের ভাড়ায় ফিরলেও যথাযথভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বেশিরভাগ যাত্রী ও চালকের মাস্ক থাকলেও নেই যথাস্থানে, তবে ঠিকই পাশাপাশি আসনে বসানো হয়েছে যাত্রী। এদিকে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আবারও আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা পরিস্থিতিতে ২৬ মার্চ থেকে গণপরিবহন বন্ধের নির্দেশ দেয় সরকার। ২ মাসেরও বেশি সময় পর ১ জুন থেকে কিছু নির্দেশনা দিয়ে আবারও চালু করা হয় যানবাহন। অন্যান্য পরিবহনে ভাড়া না বাড়লেও বাসের ভাড়া ৬০% বাড়িয়ে অর্ধেক যাত্রী বহনের শর্ত দেওয়া হয় প্রজ্ঞাপনে। প্রথম দিকে নিয়ম মানার কিছুটা আগ্রহ থাকলেও ধীরে ধীরে বাড়ে শৈথিল্য। এতে পুরনো নিয়মেই ফেরার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এমন বাস্তবতায় সিদ্ধান্ত হয় ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফিরে যাওয়া। যত সিট তত যাত্রী, বাধ্যতামূলক মাস্ক পরা, পর্যাপ্ত সাবান পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। কিন্তু রাজধানীতে এসব নির্দেশনা মানা হচ্ছে কতটুকু? বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় অধিকাংশের মাস্ক থাকলেও নেই যথাস্থানে। সবচেয়ে করুণ হাল হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে। মাছ আছে স্যার, যতক্ষণ মাস্ক হয়েছিল স্যার উপরে হয়েছিল গাছের মধ্যে। আর হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার জন্য সাবান টাবান কিছু আছে? আছে স্যার, কই? ওই যে সামনে আছে। সব সামনে? হ্যাঁ। তো এটা আসেন না, কাছে আসেন। এটা তো যাত্রী ওঠার সময় দেওয়ার কথা। হ্যাঁ, যাত্রী ওঠার সময় তো। ভিতরে রাখলে কেমনে? না, আমরা সামনে গিয়ে দিয়ে উঠে। কি আছে? এর স্যাভলন। তো বোতল এই অবস্থা কেন? এটা চেঞ্জ করতে হবে, প্রতিদিন একটা একটা করে চেঞ্জ করি, গরমে সিদ্ধ হয়ে যায়। আপনার মাস্ক কই? মাস্ক লইতে মনে নাই। মনে নাই? হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে? আমার হাতে দেয় নাই। আচ্ছা, চেয়েছিলেন আপনারা কেউ? না, আমি এদের হাতেই নেই, চাবো গে। কম নিছে, এই আমি ভারত যে একটু আগে কম নিছে। দেখেন নেই কি এটার মধ্যে কি মিশাইছেন? ওই যে পানিওয়ালা ইয়েগুলা ওঠার সময় আপনি দিয়েছেন? না, যাত্রীরা তো নেয় নাই। এতে করোনা সংক্রমণের হার বাড়ার শঙ্কা অনেকের। আসলে প্রকোপটা তো এখনো কাটেনি। হ্যাঁ, তো সেই হিসাবে এটা সিদ্ধান্তটা কতটুকু যুক্তিযুক্ত। গাড়িতে কি আর নিয়ম কানুন মানে, সেভাবে তো আর মানে না। এদিকে গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আবারও আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। যত আসন তত যাত্রী, অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। সবার সচেতনতা ছাড়া করোনার বিস্তার রোধ সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ৬,৬২৮ কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে অনলাইনে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। গণভবন প্রান্তে অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল ও পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নানও উপস্থিত ছিলেন। বৈঠকে সংশ্লিষ্ট অন্যরা এনইসি সম্মেলন কক্ষ থেকে বৈঠকে অংশ নেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বড় দুটি প্রকল্প হচ্ছে মতলব মেঘনা বেড়িবাঁধ ও সিলেট তামাবিল মহাসড়ক উন্নয়ন ও ৪ লেনে উন্নতিকরণ। এছাড়া পুকুর খাল উন্নয়ন, আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ, ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা ডিএনডি বাঁধ এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে চলমান প্রকল্পে সংশোধিত ব্যয় অনুমোদন করেছে একনেক।
বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো সম্পর্কে দুপুরে অনলাইন ব্রিফিংয়ে বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চলতি মাসেই দলের ওয়ার্কিং কমিটির বৈঠক হতে পারে বলেও জানান তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে শুরু করার আহ্বান জানাচ্ছি। আগামীকাল দলের সম্পাদক মণ্ডলীর সভা, পরবর্তী ওয়ার্কিং কমিটির মিটিং এ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সভাপতি একটা সময় দেবেন। গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন চালু করেছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, খালেদা জিয়া অসুস্থ, সরকারের শুভবুদ্ধির উদয় হলে তিনি জামিন পাবেন। বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। বেলা ১১টায় দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে। সেই ভয়াবহ যে একদলীয় শাসন ব্যবস্থা, যে ফ্যাসিজম এবং স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, দেশ অনেককে মুক্ত করবে এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। মিথ্যা মামলায় অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে উল্লেখ করে তার জামিনের দাবি জানান মির্জা ফখরুল। তাকে একটা মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে, যে সাজা তার প্রাপ্য না এবং জামিনটাও তার প্রাপ্য ছিল। আমরা আশা করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। এরপর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানান। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দেশের মূলধারার পত্রপত্রিকাগুলোর অনলাইন ভার্সনের নিবন্ধন দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সংবাদক পরিষদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন তিনি জানান, পত্রিকাগুলোর ই পেপারের জন্য কোনো অনুমোদন লাগবে না। সরকারি বিজ্ঞাপনের বকেয়া পরিশোধের জন্য বিভিন্ন মন্ত্রণালয়কে তাগাদা দেওয়া হবে জানান তথ্যমন্ত্রী। বলেন, দেশের টেলিভিশনগুলো টেলিভিশন চালানোর জন্য অনুমোদন পেয়েছে, অনলাইনের জন্য নয়। অনলাইন চালাতে হলে টেলিভিশনের জন্য আলাদা করে নিবন্ধন নিতে হবে। করোনাকালে সব মিডিয়া সংকটে আছে জানিয়ে তিনি বলেন, সরকার ও গণমাধ্যম একসাথে কাজ করায় দেশে কোনো গুজব হালে পানি পায়নি। বিএনপির অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি বলে এ সময় মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। ই পেপার প্রকাশ করার জন্য কোনো নিবন্ধন লাগবে না, কিন্তু অনলাইন পত্রিকা সেটি অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রিন্ট ভার্সন আর অনলাইন ভার্সন এক থাকে না, 30% বা আরও বেশি ভেরিয়েশন থাকে। সেই ক্ষেত্রে নিবন্ধন লাগবে। টেলিভিশনগুলো প্রত্যেকে দেখা যাচ্ছে যে তারা আবার একটি অনলাইন ভার্সন খুলেছে, তো এবং সেই অনলাইন ভার্সনে নিউজও থাকছে, অর্থাৎ অনলাইন নিউজ পোর্টালের মতো, একই সাথে সেখানে আনকাট ভিডিও কন্টেন্টও যাচ্ছে, তো সেটার জন্যও তো রেজিস্ট্রেশন লাগবে। জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের অনলাইন পোর্টালকে নতুন করে নিবন্ধনের নির্দেশ গণমাধ্যমের ওপর চূড়ান্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নীল নকশা বলে মন্তব্য করেছে টিআইবি। এতে অবাধ তথ্য প্রবাহ ও স্বাধীন মত প্রকাশের অধিকার খর্ব হওয়ার আশঙ্কা সংগঠনটির। মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন,
জাতীয় সম্প্রচার কমিশন এবং অনলাইন গণমাধ্যম নীতিমালা এখনও চূড়ান্ত হয়নি। তার আগেই দেশের সব অনলাইন নিউজ পোর্টাল এবং জাতীয় পত্রিকা ও টেলিভিশনের অনলাইন সংস্করণসমূহ আলাদা নিবন্ধন করতে তথ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশ সংবাদ মাধ্যমের ওপর সরকারের সর্বাত্মক নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ নিশ্চিত করবে। তিনি আরও বলেন, এই নির্দেশ মূলত গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের দীর্ঘদিনের অপচেষ্টা বাস্তবায়নে আরও আত্মঘাতী পদক্ষেপ। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় 15 দিনের রিমান্ডেও মুখ খোলেনি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস। এদিকে সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলার 3 সাক্ষীকে তৃতীয়বারের মতো 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে মঙ্গলবার বেলা 4টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ 3 আদালতে হস্তান্তর করে র্যাব। এক মামলায় 15 দিনের বেশি রিমান্ডের সুযোগ না থাকায় তাকে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব 15-র সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পুলিশের করা মামলার 3 সাক্ষীর প্রত্যেকে আবারও 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা হলেন টেকনাফের মারিজবুনিয়ার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইয়াজ। এর আগে 2 দফায় 11 দিন করে রিমান্ডে ছিলেন তারা। করার জন্য নিয়ে আসেনি ভাই। আচ্ছা, কেন নিয়ে আসছেন? এটা রিমান্ড শেষ, আমরা শুধু জমা দেওয়ার জন্য আসছি। আচ্ছা, রিমান্ড চাওয়া হয়েছে কিনা? রিমান্ড চেয়েছেন কি? না, আর রিমান্ড চাইনি। প্রকল্পের কেনাকাটায় অনিয়ম, দুর্নীতি, ভারতে টাকা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। মঙ্গলবার সকাল 11টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন। সুধাংশু শেখর ভদ্রকে সারা দেশের উদ্যোক্তাদের 8,500 ল্যাপটপ সহ অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা সরবরাহ না করেই বিল ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন, আউটসোর্সিংয়ের কাজে অতিরিক্ত বিল উত্তোলন, সেন্টার স্থাপনের ক্ষেত্রে অনিয়ম, ঠিকাদারি কাজে অনিয়ম, ভারতে শত কোটি টাকা পাচার ও বাড়ি আছে এমন অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়। নিজের নামে সম্পদ না রেখে আত্মীয় স্বজনদের নামে অঢেল সম্পদ করার অভিযোগ রয়েছে সুধাংশুর বিরুদ্ধে। মানে ইয়েকে বলে গেছি সব আমরা ইয়ে করব, কাগজপত্র সব কিছু দিয়ে যাব। ব্যাপক দুর্নীতি হয়েছে আপনার, এটা ইয়ে নাই। কেনাকাটা সংক্রান্ত বিষয় এবং প্রকল্প সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। যদি অনুসন্ধানে প্রমাণিত হয় তাহলে কমিশনের অনুমোদন নিয়ে পরবর্তী মামলা রুজু হতে পারে। শেরেবাংলানগর থানার অস্ত্র মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়েছে। দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী র্যাবের DAD শফিকুল ইসলাম। এদিন জব্দ তালিকায় সাক্ষী র্যাবের উপপরিদর্শক সাইফুল আলম ও বাদী শফিকুল ইসলামকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ নিয়ে মামলার রাষ্ট্রপক্ষে 12 সাক্ষীর মধ্যে 2 জনের সাক্ষ্য নেওয়া হলো। গত 22 ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লিতে যাওয়ার সময় বহির্গমন গেট থেকে পাপি ও তার স্বামী মফিজুরকে গ্রেফতার করে র্যাব 2-এর একটি দল। করোনায় দেশে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এতে করে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে মোট মারা গেলেন 4,316 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় 12,209টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছে 1,950 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 15.97%। আর এখন পর্যন্ত মোট শনাক্ত 3,14,946 জনের। 24 ঘন্টায় মারা যাওয়া 35 জনের মধ্যে পুরুষ 21 জন এবং 14 জন নারী। নতুন 3,290 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছে 2,08,177 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 66.10% এবং মৃত্যুর হার 1.37%। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হল ভারতের 13তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। 84 বছর বয়সী সাবেক এ রাষ্ট্রপতির মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি। দিল্লির লোদি রোডে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হয় প্রণব মুখার্জিকে। চিকিৎসাধীন অবস্থায় তার করোনা ধরা পড়ে, তাই রাজাজি রোডের বাড়ি থেকে শ্মশান পর্যন্ত করোনা বিধি মেনে শেষকৃত্য সম্পন্ন হয়। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন পুত্র অভিজিৎ মুখার্জি। এর আগে সকালে মরদেহ সামরিক হাসপাতাল থেকে বাসভবনে নেওয়া হলে
প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্পিকার ওম বিড়লা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা জানান। একমাত্র বাঙালি রাষ্ট্রপতির মৃত্যুতে ৬ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ভারতে। বাতিল হয়েছে সরকারি বিনোদনমূলক সব অনুষ্ঠান। গত মাসে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অপারেশনের পর কোমায় চলে যান ভারতরত্ন। সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। শেষ শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এই জনমের সম্পর্ক ছিন্ন করে বিদায় নিলেন মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টর কমান্ডার বীর উত্তম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত, যিনি সবার কাছে সিআর দত্ত নামেই পরিচিত। তার বিদায় যাত্রায় আকাশ সমান দুঃখবোধ স্বজন আর শুভাকাঙ্ক্ষীদের। সিআর দত্তের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। বর্ষার আকাশ থেকে ঝরছে বাদল ধারা, আর শামিয়ানার নিচে সিআর দত্তের নিথর দেহ। প্রকৃতি আর স্বজনের আবেগ মিলেমিশে একাকার। বনানী ডিওএইচএস এর মাঠে শোকের আবহ। শেষ শ্রদ্ধায় চির বিদায় জানান সিআর দত্তের দীর্ঘদিনের পথ চলার সহকর্মীরা। দেশের প্রত্যেকটা জিনিস তার কাছে খুবই প্রিয়। আমাদের একটা ইচ্ছা ছিল বাবা যদি চলে যায় তাহলে দেশে নিয়ে এসে অ্যাটলিস্ট তার শেষ সম্মানটা যেন দেশে পায়, ওটা আমরা করতে পেরেছি, এটা আমরা খুবই হ্যাপি। মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলে জনগণকে সংগঠিত করে রণক্ষেত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে তিনি ছিলেন একজন অগ্রণী পুরুষ। তার মৃত্যুতে দেশ এবং জাতি তার এক মহান সন্তানকে হারালো। জেনারেল দত্তের এই অকাল প্রয়াণ বাংলাদেশের যে দর্শন, মুক্তিযুদ্ধের যে দর্শন, মুক্তিযুদ্ধের যে আদর্শ চেতনা, বঙ্গবন্ধুর যে আদর্শ, সেইখান থেকে একটু হলেও হোঁচট খাওয়ার মতন হলো। সিআর দত্ত ঢাকেশ্বরী মন্দিরে গেছেন অনেকবার, কিন্তু এবারের যাওয়াটা ভিন্ন, শোকের। রণাঙ্গনের এই বীর সেনাকে ঢাকেশ্বরী মন্দিরে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। এমন কীর্তিমানের চলে যাওয়া মেনে নিতে বড় কষ্ট স্বজনদের। ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজকে আমরা যে স্বাধীন দেশ দেখতেছি, এই দেশটা অর্জন করার পিছনে এই জেনারেল দত্তের মতো যারা নাকি ওই সময় ছিল তাদেরকে স্মরণ করা প্রয়োজন। সিআর দত্তের এটা স্কুলের টেক্সট বইতে তার কাহিনী লেখা হোক, তার ইটাকে, তাহলেই তার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে। সবচেয়ে একটা বীর মুক্তিযোদ্ধা, তাকে আমি স্যালুট করছি। আবার মেজর সিআর দত্ত উনি বরাবরই একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার জন্য উনি কাজ করে গেছেন, সংগ্রাম করেছেন। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য ওনার সবসময় একটা ভূমিকা ছিল। ৭২-এর সংবিধান অবিকৃতভাবে ফিরে আসুক, এই জন্যেই তার এই লড়াইটি তিনি আজীবন অব্যাহত রেখেছিলেন। আমরা তার সে আদর্শ নিয়েই আমরা সামনে পথ চলতে চাই। সকাল 11টায় ঢাকেশ্বরী মন্দির থেকে সিআর দত্তের মরদেহ নেওয়া হয় সবুজবাগ মহাশ্মশানে। সেখানে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এরপর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান স্যালুট দেয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্য দিয়ে শেষ হয় ইতিহাসের একটি অধ্যায়ের। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ফ্লাইট না থাকায় ইরাক থেকে ফিরতে পারছেন না বড় 3 প্রতিষ্ঠানের 20,000-এরও বেশি বাংলাদেশি কর্মী। এদের মধ্যে 9,000 কর্মীকে চার্টার্ড ফ্লাইটে কোম্পানি পাঠাতে চাইলেও দূতাবাস থেকে চাহিদা মতো ফ্লাইট শিডিউলের ব্যবস্থা করা হচ্ছে না। কর্মীরা জানিয়েছেন, দেশে ফিরতে না পেরে এখন মানবেতর জীবনযাপন করছেন তারা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বললেন, তার কাছে সরাসরি আবেদন করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যুদ্ধবিধ্বস্ত ইরাকের পুনর্গঠনে বড় অংশীদার বাংলাদেশি কর্মী। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে প্রায় 2 লাখ বাংলাদেশি কর্মী রয়েছে দেশটিতে। টালমাটাল ইরাকের শ্রমবাজারে করোনার প্রভাবে বেড়েছে সংকট। আমাদের ভিতরে মানবতার জীবনযাপন করতেছে অনেক হাজার হাজার বাংলাদেশি,
এই জন্য করোনার প্রাদুর্ভাবের কারণে অনেকের সার্কি নেয়, অনেকের সার্কি আছে বেতন নাই, খাওয়ার সমস্যা, থাকার সমস্যা। ইরাক থেকে বাংলাদেশের ফ্লাইট এয়ার টিকিটের পরিমাণ যে পরিমাণ বেশি, একটা ফ্লাইট প্রায় $950। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বাংলাদেশি যারা বাংলাদেশে যাওয়ার জন্য ইচ্ছুক তারা কেউ এই টাকাটা বেয়ার করতে পারতেছে না, যেহেতু কর্মহীন অবস্থায় দীর্ঘ 5 মাস। চাকরি না থাকার কারণে কিন্তু বাসস্থান নাই, থাকার জায়গার ব্যবস্থা নাই বা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা এখন করুণ পরিণতি আছি বা আমরা এখানে অনেকে না খাইয়া জীবনযাপন করতেছি। দেশটিতে নামকরা বড় প্রতিষ্ঠানের কাজ বন্ধ হয়ে যাওয়ায় ভালো থাকা কর্মীরাও এখন বেকার। এমন কয়েকটি কোম্পানি কর্মীদের চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে পাঠাতে চাইলেও দূতাবাস থেকে কাঙ্ক্ষিত সংখ্যক শিডিউলের অনুমতির ব্যবস্থা করা হচ্ছে না, ফলে কর্মীরা পড়েছেন চরম বিপাকে। আমাদের মার্চের 28 তারিখে ফ্লাইট হওয়ার কথা ছিল, বিগত 6 মার্চ যাবৎ আমরা অনেক দুশ্চিন্তার মধ্যে আছি, আমাদের ফ্যামিলির সবাই দুশ্চিন্তার মধ্যে আছে। এখনো কোম্পানিতে ভাই বসে রয়েছি, আমার 3 বছর চলতেছে, আমার ভিসা শেষ, ঠিক আছে, কোনো পাঠাইতেও পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না, খালি কথা কিন্তু ফ্ল্যাট হয় না, ফ্ল্যাট দিতে পারতেছে না। চার্টার্ড ফ্লাইটের অনুমতির বিষয়ে দূতাবাসের সময়ক্ষেপণের অভিযোগ বিষয়ে প্রশ্ন ছিল ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে। না, এটা ঠিক না, গেল মাসে আপনার 8টা ফ্লাইট গেছে, এই যে কারেন্ট মাসে, এই মাসে আবার 8 মাসের 9টা ফ্লাইট যাবে, অনুমোদন হয়ে গেছে 9টা ফ্লাইটের। হুন্ডাই কোম্পানির 5টা ফ্লাইট, 4টা ফ্লাইট গেছে, আগের মাসে 3টা ফ্লাইট যাবে। সবাই যদি একসাথে দিতে যায় সেটা তো পারবে না। ইরাক প্রবাসীদের সংকটের কথা জানার পর এ বিষয়ে খোঁজ খবর নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আশ্বাস দেন প্রয়োজনীয় পদক্ষেপের। আমাকে তো এখন পর্যন্ত কেউ কোনো চিঠি দেয়নি, এমবাসিও বলে নাই একেবারে এখান থেকে পারমিশন পাচ্ছে না। যদি 10টা ফ্লাইট লাগে তো একসাথেই 10টা দিয়ে দাও না, 10 দিনে 10টা পার হয়ে যাক। কে চায় কি ওখানে মানুষ কষ্ট করে থাকুক? এদিকে ইরাক থেকে অন্য দেশ হয়ে বাংলাদেশে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স বাণিজ্যিক ফ্লাইট চালালেও ওয়ান ওয়ে ভাড়া $900 থেকে $1000 পর্যন্ত, যা সাধারণ কর্মীদের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। তাই কম ভাড়ায় ফ্লাইট বাড়ানোর দাবি ইরাক প্রবাসীদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়ির গৈমারায় সাবেক ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের সদস্য জেন্দ্র ত্রিপুরাকে ব্রাশ ফায়ারে হত্যার পর তার লাশ নিয়ে গেছে সন্ত্রাসীরা। সোমবার রাত 12:30টায় গৈমারা উপজেলার ফোরকারবাড়ি পাড়ায় এ ঘটনাটি ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী লাশ উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। জেন্দ্র ত্রিপুরার স্ত্রী পলিন্দ্রী ত্রিপুরা জানান, সোমবার রাতে একদল সন্ত্রাসী দরজা ভেঙে ঘরে ঢুকে তার স্বামীকে এলোপাথারি গুলি করে, পরে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে লাশটি নিয়ে যায় সন্ত্রাসীরা। নিহত জেন্দ্রের বিরুদ্ধে অস্ত্র ও নারী শিশু আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিদেশ ফেরত 83 জন প্রবাসী বাংলাদেশিকে 14 দিনের কোয়ারেন্টিন শেষে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 81 জন ভিয়েতনাম ও 2 জন কাতার ফেরত। তুরাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, 14 দিনের কোয়ারেন্টিন শেষে বিদেশ ফেরত 83 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার নাভিদ কামাল শৈবাল জানান, গ্রেফতারকৃতরা বিদেশে নানা অপরাধে জেলে ছিলেন। সেখান থেকে তাদের বাংলাদেশে পাঠানো হয়, তবে সেখানে তাদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ ছিল তা এখনও জানতে পারেনি পুলিশ। তাই সন্দেহভাজন হিসেবে 54 ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গত 18 আগস্ট ভিয়েতনাম থেকে 106 জন বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠানো হয়। করোনা ভাইরাস পরিস্থিতিতে তাদের সবাইকে উত্তরার দিয়াবাড়ি ক্যাম্পে 14 দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। রাজধানীর ওয়ারিতে কিশোর মুন্না হত্যার ঘটনায় 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে 4 জন প্রাপ্তবয়স্ক এবং বাকি 13 জন অপ্রাপ্তবয়স্ক। ডিএমপির ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এই সময় উপ পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান, শরীরে ধাক্কা লাগা নিয়ে পূর্ব বিবাদের জেরে 30 আগস্ট বিকেল 5টার দিকে ওয়ারির রাধা গোবিন্দ জিউ মন্দিরের কাছে মুন্না ও শাহিনকে চাকু ও লোহার রড দিয়ে আঘাত করে কয়েকজন। মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। আহত শাহিনের অবস্থাও সংকটাপন্ন। গ্রেফতারকৃতরা অধিকাংশই কর্মজীবী কিশোর। বন্যায় দেশের 5,772 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান।
এবার ৩৩টি জেলা বন্যা কবলিত হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে ঘূর্ণিঝড় আমফানে স্থানীয়দের আশ্রয় কেন্দ্রে নেওয়ার সময় নৌকাডুবিতে নিহত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক সৈয়দ শাহ আলমের পরিবারকে সহায়তা দেওয়ার সময় এসব বলেন তিনি। বন্যার পানি কোথাও বিপদ সীমায় নেই বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। বন্যায় ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশ বাড়িঘর তৈরি করে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। নিহত সৈয়দ শাহ আলমের পরিবারকে ৭,৩৬,৭০০ টাকা সহায়তা দেওয়া হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশে করোনার মৃতের সংখ্যা বেড়ে ৮,৫৫,৬০০ ছাড়িয়েছে। আক্রান্ত ২,৫৬,৭১,০০০-এরও বেশি। এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে দেশে দেশে লকডাউন শিথিলের তোড়জোড়ের ভয়াবহ বিপদের ক্ষেত্র তৈরির শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গেল কয়েক ঘন্টায় করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আরও ৫৬ জনের মৃত্যু হয়। সোমবার মারা যায় ৫১২ জন। এতে মোট মৃত্যু পৌঁছেছে ১,৮৭,৮০০-র কাছাকাছি। মোট আক্রান্ত ৬২,১২,০০০-এরও বেশি। গেল কয়েকদিনের ধারাবাহিকতায় একদিনে করোনা শনাক্তের সংখ্যায় শীর্ষে আছে ভারত। নতুন ৬৮,৭৭০ জন সহ এ যাবৎ শনাক্তের সংখ্যা ৩৬,৮৭,০০০ উপরে। গেল কয়েক ঘন্টায় ৩৪ জন সহ সেখানে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬৫,৪০০। ব্রাজিলে মোট প্রাণহানি ১,২১,৫০০-র উপরে। মোট আক্রান্ত ৩৯,১১,০০০-এর কাছাকাছি। এদিকে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার সরকারি রীতি অব্যাহত রাখার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহাপরিচালক তেদ্রোস আধানম স্বীকার করেন, দীর্ঘ ৮ মাস নানা বিধিনিষেধ মানতে গিয়ে অনেকেই বিরক্ত হয়ে পড়েছেন। কোনো কোনো দেশে স্কুল খোলার বিষয়ে বলেন, করোনা মহামারী থেমে গেছে এমন ভাবা কোনো দেশেরই উচিত নয়। জানান, দেশে দেশে করোনা ভ্যাকসিনের সহজলভ্যতা নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচিতে ৪০ কোটি ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন। যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবিরোধী সহিংস সংঘর্ষে বিরোধী দলকে দায়ী করে অভিযুক্ত শ্বেতাঙ্গদের সমর্থন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে প্রেসিডেন্টই দেশকে অনিরাপদ করে তুলছেন অভিযোগ করে তার কড়া সমালোচনা করেছেন জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে সম্প্রতি উইসকনসিন ও অরেগন রাজ্যে সহিংসতার জন্য ট্রাম্প সমর্থিত শ্বেতাঙ্গ অপরাধীদের নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। আত্মরক্ষার্থেই তারা পাল্টা হামলা করেছিল বলে নিজের অভিমত প্রকাশ করেন ট্রাম্প। তবে সহিংস আন্দোলনের জন্য সেখানকার ডেমোক্র্যাট গভর্নর ও মেয়রদের দোষারোপ করেন তিনি। এদিকে পেনসিলভেনিয়া রাজ্যের পিটসবার্গে এক নির্বাচনী প্রচারণা অংশ নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনা করেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। আইন শৃঙ্খলার ব্যাপারে ট্রাম্পের শুধু কথার ফুলঝুরি, এজন্য দলের লোকরাই গোলাগুলি চালিয়ে আইন ভঙ্গ করে বলে মন্তব্য করেন তিনি। মার্কিন নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি তপ্ত বক্তব্য দেশকে আরও অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে বলে অভিমত বিশ্লেষকদের। এবার ক্লেমন খেলার সংবাদ। গত বছরের পারিশ্রমিকের সাথে এবার ২০% অর্থ দিয়ে ফুটবলারদের সাথে চুক্তি করতে চায় ক্লাবগুলো। ডিসেম্বরের মধ্যেই নতুন মৌসুমের ফুটবল মাঠে গড়ানোর পরিকল্পনা বাফুফের। হচ্ছে না আনুষ্ঠানিক কোনো দলবদল, কমছে লিগের ভেন্যু। ক্লাবগুলোর সাথে লিগ কমিটির সভায় বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়, নেওয়া হয় কিছু সিদ্ধান্ত। প্রথমে ক্লাবের সাথে, পরে ফুটবলারদের প্রতিনিধি, এরপর আবারও ক্লাবগুলোর সাথে সভায় বাফুফের লিগ কমিটি নির্ধারণ করতে পারেনি করোনা সংকট থেকে ফুটবলকে মাঠ ফেরানোর দিনক্ষণ। ক্লাবগুলোর প্রস্তাবে সিদ্ধান্ত হয়, করোনা দুর্যোগে গত মৌসুম বাতিল হওয়ায় নতুন মৌসুমে স্ব ক্লাবে থাকছেন ফুটবলাররা। গত মৌসুমের পারিশ্রমিককে ভিত্তি হিসেবে নিয়ে তার সাথে 20% অর্থ যোগ করে নতুন মৌসুমে চুক্তি করতে চায় ক্লাবগুলো। 20-21 যে তারা চুক্তিবদ্ধ হলো, তারা কি 19-20 টাকায় খেলবে? না, 19-20কে ধরতে হবে আপনার একটা বেজ হিসাবে। সেই হিসাবে ক্লাবগুলো সর্বসম্মতি করবে 20%। তারা আরো অ্যাড করে রাজি হয়েছেন এই মুহূর্তে। যে খেলোয়াড় যে ক্লাবে আছেন ওই ক্লাবেই অবস্থান করবে। অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই আমাদের 20-21 মৌসুমে খেলা শুরু হবে। 7টি থেকে কমানো হচ্ছে প্রিমিয়ার লিগের ভেন্যু। লিগ কমিটির সভায় প্রস্তাবিত বিভিন্ন বিষয়ে ক্লাব কমিটিতে আলোচনার পর
বাফুফে নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত হবে কখন মাঠে গড়াবে ঘরোয়া ফুটবল। বঙ্গবন্ধু স্টেডিয়াম রেখে অন্য দুটা তিনটা ডিস্ট্রিক্টে কম ভেন্যুতে যেখানে যে আবার চলে আসা যায় সেই ভেন্যুতে খেলা চালানো যায় কিনা। হয়তো হতে পারেন ময়মনসিংহ কাছাকাছি যেই খেলে চলে আসবে, কুমিল্লা হতে পারে। বিগত যেই পেমেন্টটা রয়ে গেছে তাদের যার যেরকম মাত্রায় রয়ে গেছে, কারো 50, কারো 70%, কারো 30%, ওইটা আমরা বলেছি আমরা একত্রে না দিয়ে আমরা 25% এখন দিব, বাকি 25% প্লাস নতুন চুক্তিটাকে আমরা সারা বছরে আস্তে আস্তে করে তাদেরকে দিয়ে দিব। বেশিরভাগই বলেছে বিদেশি বাদ দিয়ে খেলার জন্য, কারো কারো হয়তো ভিন্ন মত থাকতেও পারে। নর্মাল যে প্রসিডিওর সেই অনুযায়ী যদি কোনো টিমকে ট্রেনিং করে রেডি হতে হয় তাকে 6 সপ্তাহ সময় এমনিই দিতে হয়। এই সব কিছু বিবেচনায় নিয়ে ফেডারেশন ভাবছে ডিসেম্বরের মধ্যে শুরু করতে। ক্লাবগুলিরও সম্মতি আছে, আশা করি যে ডিসেম্বরে খেলা শুরু করা সম্ভব হবে। এই মৌসুমে আনুষ্ঠানিক দলবদল না হলেও সমঝোতার ভিত্তিতে ক্লাবগুলো নিজেদের মধ্যে প্রয়োজন মতো ফুটবলার আদান প্রদান করতে পারবে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকারি সিদ্ধান্তে গণপরিবহন আগের ভাড়ায় ফিরলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, শৃঙ্খলা ফেরাতে মালিক শ্রমিকদের সহযোগিতা চাইলেন মন্ত্রী। গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ জানালেন মির্জা ফখরুল। দলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা। টিভির অনলাইনের জন্য আলাদা নিবন্ধন নিতে হবে, মূলধারার পত্রিকাগুলো পাবে অগ্রাধিকার জানিয়েছেন তথ্যমন্ত্রী। চূড়ান্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান নীল নকশা, টিআইবির বিবৃতি। সিনহা হত্যা মামলায় 15 দিনের রিমান্ডেও মুখ খোলেনি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ। পুলিশের মামলার 3 সাক্ষী আবারও 3 দিনের রিমান্ডে। দুর্নীতি ও ভারতে টাকা পাচারের অভিযোগে ডাক বিভাগের ডিজিকে দুদকে জিজ্ঞাসাবাদ। আলোচিত পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।